দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো যেটা আমি তোমাদের পড়াচ্ছিলাম, শেষ তোমাদের যে অংশটুকু পড়াচ্ছিলাম, মানবতার পূজারী, মানবতার কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই আফ্রিকা কবিতার অংশবিশেষ। আমি যখন তোমাদের ক্লাসে পড়িয়েছি যে কোনো কবিতা বা যে কোনো গদ্যাংশ যখন তোমাদের আমি পড়িয়েছি, আমি সবার সময় প্রথমেই আগে একটা কথা বলেছি যে কবিতাটা তোমরা খুব ভালো করে পাঠ করবে। কবিতাটা যত ভালো করে পাঠ করবে, পাঠের সঙ্গে সঙ্গেই দেখবে কবিতার মূল বিষয়বস্তুটা ওই পাঠ করার সঙ্গে সঙ্গেই তোমাদের হৃদয়ঙ্গম হয়ে যাচ্ছে। তো প্রথমেই আমি তোমাদের কবিতাটা পাঠ করব, পাঠ করার সঙ্গে সঙ্গে দেখবে আমার সঙ্গে সঙ্গে তোমরাও বুঝতে পারছো কবিতার বিষয়বস্তু বা কবিতার ভাব গম্ভীরতা কতখানি। প্রথমেই আমি পাঠ করছি আফ্রিকা কবিতা অংশবিশেষ। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেখরের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কবিতা পুরোটাই পাঠ করা উচিত, কিন্তু সময় বড় অল্প, তাই অল্পই থাক। কিন্তু এই যে আমি কবিতাটি পাঠ করলাম, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও মনের মধ্যে নিশ্চয়ই এই কবিতা সম্পর্কে অনেক প্রশ্নই মনের মধ্যে জাগ্রত হচ্ছে। তার মধ্যে প্রথম যে অংশটা জাগ্রত হচ্ছে, আফ্রিকা কবিতাটাই বা কেন, কী ছিল সেই আফ্রিকার বিষয়বস্তু? এই কবিতা পড়ানোর সময় এবং সমস্ত কবিতা পড়ানোর সময় আমি প্রথমেই যেটা করি সেটা কবিতার বা গল্পের প্রেক্ষাপট, যে পটভূমিকায় কবিতা লেখা হয়েছিল সেটা আমি সবসময় তোমাদের ক্লাসেও বলি। আজকেও আগে প্রথমে সেই অংশটাই বলব। দেখো সঞ্চয়িতা আমার হাতেও আছে, দেখো সঞ্চয়িতার বইতেই আমরা আফ্রিকা কবিতাটি পাচ্ছি, যা পরবর্তীকালে পত্রপুটের 16 সংখ্যক অংশেও এটি সংকলিত হয়েছিল। আবার সঞ্চয়িতাতে আমরা দেখছি এটি সাময়িক পত্রের মাঘ সংখ্যা কবিতাটি আমাদের প্রকাশিত হয়েছিল। আমরা জানি কবির অত্যন্ত প্রিয় অনুজ কবি অমিয় চক্রবর্তী কবিকে অনুরোধ করেন 1935 সালে, যখন ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি একের পর এক আক্রমণ করছেন তার সাম্রাজ্যবাদী শোষণ, সেই শোষণকে কার্যকর তারা করলেন, তিনি করলেন আবিসিনিয়া অধিকার করে। তখন মানবতার পূজারী কবি, মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয় ভীষণভাবে আলোড়িত হলো। কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে 1937 সালের 8ই ফেব্রুয়ারি কবিতাটা তিনি রচনা করলেন। সুতরাং প্রেক্ষাপটই এই কবিতাটির ভীষণ গুরুত্বপূর্ণ। প্রেক্ষাপটেই আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি তিনি যখন আবিসিনিয়া অধিকার করতে চললেন তার সাম্রাজ্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী নীতিকে আরও কার্যকর করার জন্য, সেই সময় কবি তার অনুজ কবির অনুরোধে এই কবিতাটি রচনা করেছেন। আর কবিতাটা সম্বন্ধে আমাদের প্রত্যেকের একটা ধারণা আছে যে কবিতাটি অত্যন্ত কঠিন কবিতা, পড়তে বড্ড কষ্ট হয়, কিন্তু একেবারেই নয়। দেখো তোমাদের সুবিধার্থে আমি কবিতাটা 3টে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগেই হলো কবিতাটি রচনার প্রেক্ষাপট, যা ইতিমধ্যেই আমি তোমাদের বলে দিয়েছি। তার পরের ভাগে দেখো আছে আফ্রিকার ভৌগোলিক অবস্থান, কারণ আমাদের মনের মধ্যে এই প্রশ্ন সবসময় আসে, আফ্রিকা কেন? তো আফ্রিকার ভৌগোলিক অবস্থান।
এবং এই অংশ থেকে উত্তরণের উপায় আর কবির দায়িত্ব, এই চারটে ভাগে আফ্রিকা কবিতাটি আমরা আলোচনা করছি। যার প্রথম অংশ হচ্ছে আফ্রিকা কবিতা রচনার প্রেক্ষাপট, যা আমি ইতিমধ্যে বলে দিয়েছি। এবার আমি তোমাদের বলতে চাইছি আফ্রিকার ভৌগোলিক অবস্থান, তারপরের থেকে উত্তরণ, আর তারপর কবির দায়িত্ব। এসো আমরা এবার প্রবেশ করি কবিতাটির মূল অংশের মধ্যে। দেখো, আফ্রিকার ম্যাপ তো আমরা প্রত্যেকেই দেখেছি। এটা যদিও জিওগ্রাফির ক্লাস নয়, তাও আমি বলছি, আমি যখন তোমাদের ক্লাসেও পড়িয়েছিলাম এইভাবেই পড়িয়েছিলাম। আফ্রিকা মহাদেশের অবস্থানটাই বড় আশ্চর্যজনকভাবে অন্যরকম। আমরা সবাই জানি কি না, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন এবং ইকুয়েটর, এই তিনটি রেখার একত্র সমাবেশ বা একত্র গমন এই আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে হয়েছে। বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা, এই একসঙ্গে অপসারণের ফলে সেখানে কি হয়েছে আমরা প্রত্যেকেই ভূগোল থেকে জানি না, সেটা ঘন বৃষ্টিচ্ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। একদিকে যেমন জনমানবহীন মরুভূমি, অন্যদিকে ঘন বৃষ্টিচ্ছায়া অঞ্চল, এই দুটো একই সঙ্গে হওয়ার ফলে সেখানে সূর্যের আলো একদমই প্রবেশ করতে পারল না। আফ্রিকা পরিণত হলো ছায়াবৃতায়, আফ্রিকা পরিণত হলো কালো ঘুমটা নিচু অংশগুলো আমি আসছি যখন তোমাদের অল্প সময়ের মধ্যেই বুঝিয়ে যাব। তাহলে আফ্রিকা কবিতা পড়তে গেলে আফ্রিকার ভৌগোলিক অবস্থান ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক কারণেই আফ্রিকা ট্রপিক্যাল অরণ্যানী বলেই পরিচিত। সেখানে ঘন বৃষ্টি ছায়া অঞ্চল আমরা সেখানে বারে বারে দেখতে পেয়েছি। তার সঙ্গে কি হলো আমরা সবাই জানি না, ভূমধ্য সাগর আফ্রিকা মহাদেশের এখান থেকে প্রবাহিত। পরবর্তীকালে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কারণে সুয়েজ খাল খনন করে ভূমধ্যসাগর এবং রেড সিকে আলাদা করে দেওয়া হয়। প্রাচী ধরিত্রী অর্থাৎ সমগ্র ইউরোপ, সেখান থেকে রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ ভূমধ্যসাগরের রেখা আফ্রিকাকে আলাদা করে দিল। আফ্রিকা পরিণত হলো একটা নিজস্ব একটা একাকী সংসারের মধ্যে। সেখানেও আফ্রিকা তার নিজস্ব গতিতেই কিন্তু অবস্থান করছিল। সেই অবস্থানটাও সহ্য হলো না কার না, আমি আগেই দেখিয়েছি, ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি। তিনি আবিসিনিয়া আক্রমণ করে দিলেন। তিনি এই সমস্ত অঞ্চল যা তার লোভের সীমার এতদিন বাইরে ছিল, সেগুলোকেও তিনি আক্রমণ করে সেগুলোকেও করায়ত্ত করতে চাইলেন। তাহলে আফ্রিকা কিন্তু শুধু কোনো মহাদেশের, মানে একটিমাত্র মহাদেশের নাম নয়। এখানে আফ্রিকা, সবাই এটা লিখে রাখো, খাতা পেন্সিল নিয়ে সবাই এটা লিখে রাখো, আফ্রিকা হলো সমস্ত মানবতা নিপীড়নের প্রতীক। যেখানেই মানবতার নিপীড়ন হচ্ছে, যেখানেই শোষণ, যেখানেই লাঞ্ছনা, যেখানেই অত্যাচার, যেখানেই সাম্রাজ্যবাদী শক্তির করাল ছায়া, তার নাম আফ্রিকা। তাহলে আফ্রিকার মধ্য দিয়ে আমরা কি দেখতে পেলাম না, সেই সমস্ত ট্রপিক্যাল অরণ্যানীর আড়ালে যে সমস্ত মানুষগুলো থাকতো, তারা তাদের নিজের মতো থাকতো, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, যেখানে সভ্যতার সীমা একেবারেই প্রবেশ করে না, সেই জগৎটার মধ্যে থাকা মানুষগুলো, যারা তাদের নিজেদের ধর্মেই, নিজেদের গতিতেই তারা তাদের নিজেদের জীবন অতিবাহিত করত, সেখানে থাবা বসল কার না, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির। আমাদের তো পরীক্ষা দিতে হবে সবাইকে, পরীক্ষায় আমাদের এই রকম প্রশ্নই আসে, এলো ওরা, ওরা কারা? তাহলে আমরা সেখানে লিখব ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। আফ্রিকা কিসের প্রতীক না, সেই সমস্ত নিপীড়ন, মানবতার নিপীড়ন, সেই সমস্ত অত্যাচার, সেই সমস্ত অবিচারের প্রতীক হলো আফ্রিকা কবিতা। তাহলে এখানে আমরা প্রেক্ষাপট পেয়ে গেছি। কোন প্রেক্ষাপটে রচিত? আমরা পেয়ে গেছি আফ্রিকা কবিতা রচনার ক্ষেত্রে কবিতার ভৌগোলিক অবস্থানটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। এবার আমরা দেখব এর থেকে উত্তরণের উপায়। অর্থাৎ আমি যেহেতু সময়টা এই রকম ক্লাসে অত্যন্ত সংক্ষিপ্ত থাকে, তাই আমি, তোমরা বুঝতেই পারছো, প্রথম অংশটুকু যা আমরা এতক্ষণ ধরে পাঠ করলাম, সেই জায়গাটা যেমন রুদ্র সমুদ্রের বাহু, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, রুদ্র সমুদ্রের বাহু বললে আমরা লিখব ভূমধ্যসাগরীয় ধারা, প্রাচী ধরিত্রী সমগ্র ইউরোপ, সেখান থেকে ছিনিয়ে নিয়ে গেল প্রাকৃতিক পরিবেশই তার অন্যরকম। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, এখানে বনস্পতি অর্থাৎ ঘন
ট্রপিক্যাল অরণ্যানী। আমরা তো জিওগ্রাফির ভাষায় লিখবো না, তাহলে আমরা কিভাবে লিখব না, আফ্রিকা প্রকৃতিগত ক্ষেত্রেও তার ভৌগোলিক অবস্থানের দিক থেকেও সে যেন বিধাতার আশীর্বাদ শূন্য। সে একেবারেই সূর্যদেবের আশীর্বাদ থেকে একেবারেই নিজেকে যেন কুণ্ঠার সঙ্গে সরিয়ে রেখেছে। সেখানে সূর্যদেবের আলো সেখানে স্পর্শ করতে পারেনি। আমরা এবার চলে আসবো সেই জায়গায় যে কি করে আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে। এই জায়গাটা যখনই আমি ক্লাসেও পড়াই বা এখন তোমাদের বলছি, এইখানটায় এই কবিতাটার বড় ভালো জায়গা। হ্যাঁ, আমরা তো প্রথম অংশটুকু গোটাটাই দেখছি ছায়াবৃতা বলা হয়েছে আফ্রিকাকে। ছায়াবৃতা, কালো ঘুমটা, একদম কৃপণ আলোর অন্তঃপুর, যেখানে কিনা সূর্যের সামান্য আলো প্রবেশ করে না, সেই ছায়া ঢাকা একদম অরণ্যের মধ্যে আফ্রিকার যেন মানুষরা সেখানে তারা আবৃত ছিল। সেখানে সাম্রাজ্যবাদী শক্তির এসে থাবা বসল। তাহলে এর থেকে উত্তরণ ঘটবে কী করে? এই জায়গাটাই মানবতাবাদী কবি, মানব প্রেমী কবি, মানবতার পূজারী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুদ্ধ ঔপনিষদিক মন্ত্র উচ্চারিত হয়েছে। দেখো এই অংশটা যদি আমরা দেখি, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। বড় ভালো জায়গা। কবি, সবাই লিখে নাও, কবিকে বলা হয় কবি রেকক প্রজাপতি। তিনি জগৎ সৃষ্টি করেন তার কলমের সাহায্যে, তার ভাবনার সাহায্যে। সেখানে ফুটিয়ে তোলেন কি না, জগতে যা কিছু সত্য, যা কিছু শিব, যা কিছু সুন্দর, সত্য শিব সুন্দরের আদর্শ কবি ফুটিয়ে তোলেন তার রচনার মধ্য দিয়ে। তাহলে কবির এখানে আগমন কিসের জন্য, আহ্বান কিসের জন্য না, এই জগতের যা কিছু অন্যায়, যা কিছু নিপীড়ন, যা কিছু নিষ্পেষণ, তাকে মুছে দিয়ে কবির সঙ্গীতে ভেসে উঠবে কি না সুন্দরের আরাধনা, মঙ্গলের আরাধনা, উপনিষদের বাণী। তাই এই কবিতার পরবর্তী অংশে, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কবি এখানে আহ্বান করেছেন যুগান্তের কবিকে। মনে রেখো, এই যুগান্তের কবি কোনো বিশেষ একজন কবি নন, সমগ্র কবি, সমগ্র মানুষ, যার মধ্যে দিয়ে সত্য, শিব, সুন্দরের আদর্শ প্রকাশিত হবে, প্রতিষ্ঠিত হবে। সমস্ত নিপীড়ন, সমস্ত অন্যায়, সমস্ত বঞ্চনা, সমস্ত অত্যাচারকে নাশ করে যুগান্তের কবি জগতে মানবতার আদর্শ, মানব প্রেম, মানব ভাবনা, মানুষকে ভালোবাসা প্রকাশ করবেন। তাই কবি এখানে মানহারা মানবী, আফ্রিকার সেই সমস্ত মানুষ, দেখো মানবী স্ত্রীলিঙ্গই করে দেওয়া আছে, আফ্রিকার সেই সমস্ত মানুষ যারা সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণে, নিষ্পেষণে, যারা মৃত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যারা লাঞ্ছিত, যারা অত্যাচারিত, নিপীড়িত, যারা নিজেদের সম্ভ্রম হারিয়ে, যারা নিজেদের সম্মান হারিয়ে আজকে মানহারা, সম্মানহারা মানবী হয়ে এই জগতের সামনে প্রশ্ন করছে, কার অপরাধে, কার জন্য তাদের এই দুর্দশা। তাদের সবার কাছে যুগান্তের কবি, তিনি বলছেন ক্ষমা করো। রবীন্দ্রনাথের অন্য জায়গায় আমরা পেয়েছি, অন্য কবিতার মধ্যে, কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার, এ তোমার পাপ। সভ্যতা লোভী সেই সমস্ত মানুষের কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে দিয়ে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, তাদের উদ্দেশ্যে শান্তির বাণী চাইছেন, হিংস্র